This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিয়ালদা আদালতে তিলোত্তমা রায়কে চ্যালেঞ্জ করে এবার রাজ্যের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল সিবিআই। পরিবারকে জানানো হয়েছে কিনা জানতে চাইলেন বিচারপতি। আমাদের সহকর্মী শ্রাবন্তী এই মুহূর্তে রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে, ডিটেইলস জানবো শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, যে মুহূর্তে শিয়ালদা কোর্টে এই রায় শোনানো হয় তারপরে মুখ্যমন্ত্রী সরাসরি অসন্তোষ প্রকাশ করেন এবং তার বক্তব্য ছিল যে তারা সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসির সাজা চাইছেন এবং তার পরপরই রাজ্য সরকার আবেদন করেন। মামলা করার অনুমতি দিলেও আপাতত আদালতের কাছে বিচার্য বিষয় বেশ কয়েকটি রয়েছে। তার মধ্যে অন্যতম হলো যে আদৌ থেকে মামলার গ্রহণযোগ্যতা রয়েছে, মামলা কি এখতিয়ারভুক্ত করা যায়। তার কারণ যেখানে এই গোটা প্রসিডিংসে রাজ্য সরকারের হাতে যে তদন্ত ছিল সেই রাজ্য পুলিশের হাত থেকে তদন্ত নিয়ে সিবিআই এর হাতে দেওয়া হয়েছে, পরবর্তী সময় রাজ্য সরকার কিভাবে আসছে তার কারণ গোটা তদন্তটা সিবিআই করেছে। একই যুক্তি ছিল সিবিআই এর, তারাও এই মামলার বিরোধিতা করেন। আজকে তারা এর গ্রহণযোগ্যতা আদৌ আছেন কিনা সেটা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি দেবাংশু বসাক। তার মতে সাধারণভাবে অ্যাকুইটাল অর্থাৎ যারা মুক্তিপ্রাপ্ত আসামি হয়েছে সেক্ষেত্রে যদি কারোর কিছু বক্তব্য থাকে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে সকলে আসতে পারেন, সেখানে রাজ্য আসতে পারে, পরিবার আসতে পারে, সবাই আসতে পারে। কিন্তু যখন কোথাও সাজা ঘোষণা করা হচ্ছে আইনে ব্যাখ্যায় তার একটা নির্দিষ্ট লিমিটেশন আছে, একটা সীমাবদ্ধতা রয়েছে কারা আসতে পারেন। এখানে রাজ্য সরকার কিভাবে আসতে পারেন এই প্রশ্ন চাওয়া হয়। উদাহরণ দেওয়া হয় সলমান খানের হিট অ্যান্ড রান কেস। তোমার মনে থাকবে যে যেখানে দুপুরবেলা সলমান খানকে যখন নিম্ন আদালত দোষী সাব্যস্ত করেছিল, তাকে গ্রেফতার করার কথা বলা হয়েছিল, ঠিক দুপুরে উচ্চ আদালতের পক্ষ থেকে তখনকার বর্ষিয়ান আইনজীবী হরিশ সালভে তিনি মামলাটি দায়ের করেন এবং তার বক্তব্য ছিল যে সলমানের কোনো দোষ ছিল না। এখানে একটা প্রশ্ন তোলা হয় সার্টিফাইড কপি নিয়ে। সার্টিফাইড কপিটা কি? সাধারণভাবে রায়ের যে কপিটা হয় সেটা সকলকে আবেদন করতে হয়, যারা এই মামলার সঙ্গে থাকবেন, যারা পরবর্তী সময় আবেদন করবেন তাদেরকে ওই সার্টিফাইড কপি নিয়ে আদালতে আসতে হয়। এখানে প্রশ্ন হলো রাজ্য সরকার কি সেই সার্টিফাইড কপি পেতে পারে? বিচারক, নিম্ন আদালতের বিচারক তাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন একমাত্র যারা এই মামলার সঙ্গে সরাসরি যুক্ত তাদেরকে ছাড়া কোনোভাবেই সার্টিফাইড কপি তিনি দেবেন না। বিচারপতি দেবাংশু বসাক নিম্ন আদালতের রায়কে সরাসরি খারিজ না করে শুধু বলে দেন যদি এই মামলা পরবর্তী সময় অ্যাডমিসেবল হয়, যদি অ্যাডমিট করা হয়, গ্রহণযোগ্যতা থাকে, তাহলেই একমাত্র সার্টিফাইড কপি যে তাদের দেওয়া হয় যাতে তাদের জন্য বলবেন। এখনো পর্যন্ত সেরকম কোনো নির্দেশ তিনি দেননি। আগামী সোমবার ফের এই মামলার শুনানি থাকছে। রাজ্য সরকারের কাছে ফের জানতে চাইতে পারেন বিচারপতি এবং রাজ্য সরকারকে স্পষ্ট হতে হবে রনিপা এটা কোনো চমক নয়, আইনি ব্যাখ্যায় এটার যথেষ্ট প্রভিশন আছে, তার জন্যই রাজ্য সরকার এখানে এসেছে। রাজ্য সরকারকে এটা প্রমাণ না করতে পারলে এই যে মামলাটা তাতে শেষ পর্যন্ত আদতে এখতিয়ারভুক্ত হবে কিনা, গ্রহণযোগ্যতা পাবে কিনা আদালতের চোখে, সেটাই আপাতত বড় প্রশ্ন। একেবারে শ্রাবন্তী, তুমি সঙ্গে থাকো। অর্থাৎ যে প্রশ্নটা উঠে আসছে যে মামলার এখতিয়ার এবং গ্রহণযোগ্যতা, এই দুটো বিষয়ের দিকে কিন্তু নজর থাকছে, কারণ এই মামলার এখতিয়ার এবং গ্রহণযোগ্যতা নিয়েই কিন্তু সোমবার বিচারপতি বসাক এবং বিচারপতি রশিদি ডিভিশন বেঞ্চে পরবর্তী শুনানি হতে চলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন এই রায়কে কেন্দ্র করে, অর্থাৎ সঞ্জয় রায় তাকে যে যাবজ্জীবন দেওয়া হলো, তাকে ফাঁসি দেওয়া হলো না, ঠিক এই ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন, তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন, কি বলেছিলেন চলুন শুনি। আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই, যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, বেরিয়ে যায়, তাহলে অন্যায় করো তাকে ক্ষমা করে দেবো?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন। আমরা কথা বলেছিলাম তিলোত্তমার মায়ের সঙ্গে। আরও অনেকে জড়িত, তদন্ত অসম্পূর্ণ রয়েছে। সত্যিটা সামনে আসুক। সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে রাজ্য সরকারের তড়িঘড়ি হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় প্রতিক্রিয়া দিলেন তিলোত্তমার মা। কি বললেন তিনি, চলুন শুনি। মুখ্যমন্ত্রীর মনে হয়েছে যে এটা ঠিক হয়নি, তাই উনি গেছেন সুপ্রিম কোর্টে, এই হাইকোর্টে। এতে আমার কিছু বলার নেই। আমরা সঞ্জয়ের কি হলো না হলো ওটাতে আমাদের আমাদের মনে হয়েছে আমার মেয়ের ঘটনার পেছনে আরো অনেকেই জড়িত। তারা সবাই সামনে আসুক, আসল অপরাধীরা সামনে আসুক, সত্যিটা সামনে আসুক। মেইন তদন্তটা ঠিকঠাক হোক। আমার মনে হয় তদন্তই অসম্পূর্ণ রয়েছে। এই তদন্ত এবং বিচার প্রক্রিয়া সংক্রান্ত আমরা বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেছিলাম। তিনি কি বলেছেন শুনবো। তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার ফলেই আজকে হয়তো রেয়ারেস্ট অফ দ্য রেয়ার বলে ঘটনাটিকে বিচারক চিহ্নিত করেননি, কিন্তু প্রতি ছত্রে ছত্রে রাজ্য সরকার এবং রাজ্যের তদন্তের গাফিলতির কথা তিনি লিখে গেছেন। তাই রাজ্য সরকারের দুম করে ফাঁসির চেয়ে আদালতে চলে যাওয়ার মধ্যে আমরা ষড়যন্ত্রও দেখছি, আবার এর মধ্যে কোনোভাবে মামলাটিকে ডাইলুট করে দেওয়ার কোনো বিষয় আছে কিনা। কারণ যাদের মূল যে অ্যাগ্রিভড যারা হবেন, তিলোত্তমার বাবা মা, যিনি অ্যাকিউজড এবং তদন্তকারী সংস্থা, তারা যখন এই দীর্ঘ বিচার রায়টিকে নিয়ে ভাবনা চিন্তা করে আইনি পরামর্শ নিচ্ছে, তার আগে ফার্স্ট মুভার হয়ে রাজ্য সরকারের চলে যাওয়াটা আমাদের মধ্যে সন্দেহ জাগাচ্ছে। দেখুন, আর সুপ্রিম কোর্টের দিকে তো আমাদের নজর রাখতে হবে, কারণ আজকে সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। নিম্ন আদালতের রায়ের ঠিক দুদিন পরেই আরজিকর মামলা উঠছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে মামলা শুনানি হবে। তালিকায় 42 নম্বরে রাখা হয়েছে আরজিকর মামলাটিকে। নিম্ন আদালতের রায়ে দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের সাজার পরে প্রথমবার শীর্ষ আদালতে উঠবে আরজিকর মামলা। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শিয়ালদা আদালতের রায় উল্লেখ করতে পারেন তিলোত্তমার পরিবারের আইনজীবী করুণা নন্দী। সূত্রের খবর বলছে যে তিলোত্তমার বাবা মা শীর্ষ আদালতে নতুন করে এই মামলা নিয়ে নিজেদের বক্তব্য জানানোর আর্জি জানিয়েছেন এবং সেই আর্জি মেনেই বুধবার মামলাটিকে শোনা হচ্ছে বলে খবর। সিউড়ি দিকে নজর রাখবো। সিউড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, একের পর এক অভিযোগ আমরা পরপর দেখেছি। প্রথমে কুলতলি দেখলাম, গুড়াব দেখলাম, আর এবার সিউড়ি। সেখানেও চকলেটের লোভ দেখিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠছে মুদিখানা দোকানের মালিকের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতারির দাবিতে সিউড়িতে তুল কালাম পরিস্থিতি, সেখানে বিক্ষোভ। ব্যবসায়ীর দোকানে ভাঙচুর চালানো হলো, আগুন জ্বালিয়ে পথ অবরোধ করা হলো পুলিশকে। ঠিক বিকেল 5টা পর্যন্ত ডেডলাইন বেঁধে দিলেন স্থানীয়রা। পুলিশ দুদিন সময় চেয়েছে, কিন্তু আজ বিকেল 5টা পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছে। তার মধ্যে যদি গ্রেফতার না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত পলাতক রয়েছেন অভিযুক্ত প্রদীপ কীর্তনিয়া। অভিযুক্তর দাদাকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ এবং তার ভাইয়ের খোঁজ করা হচ্ছে। আমার সর্বোত্তম চেষ্টা করছি। আমরা কথা বললাম, ওরা দুদিন টাইম চেয়েছিল, আমরা দুদিনের টাইম নেবো না, কারণ দুদিন টাইম দিলে সব চাপা পড়ে যাবে আমাদের মধ্যে। পুলিশে আমরা 5টা অবধি সময় দিয়েছে, উনি দুদিনের টাইম চাইছে, কিন্তু আমরা দুদিনের টাইম দেবো না, 5টা অবধি সময় দিয়েছি। শান্ত থাকবো, যদি না হয় তাহলে ব্যবস্থা সব করে দেবো। আসামি ধরে নেবে, আর কি করার যা করার শাস্তি দিবে সব করবে। যদি না হয় তাহলে কিন্তু আমরা আবার পথ অপরাধ। কিছু বলছো না বলছো, আমরা ধরে নেবো, তোমরা কিছু করো না। আমরা টাইম দিচ্ছি, একবার পরে আমরা এরকম করবো। আমরা একবার এখন গেটটা ছেড়ে দেবো, একবার পর আমি আবার ঘর যাবো। ওদের ঘর ভাঙবো না, যা দোকান ভাঙবো না, ওকে ধরে নিয়ে এসো, পাবলিক হাতে ছেড়ে দিতে বলবো আমরা। এরকম করে এখানে অনেক জনাকেও নষ্ট করেছে। পুলিশের পক্ষ থেকেও মূল অভিযুক্ত যে বাড়ি, সেই বাড়িতে গিয়েও তল্লাশি চালানো হলো। একাধিক জায়গায় কিন্তু তল্লাশি চালানো হচ্ছে অভিযুক্তের খোঁজে, কারণ উত্তেজিত হয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা। আপাতত তারা পথ অবরোধ তুলে নিলেও কিন্তু আবারও যে ফের তারা আন্দোলনের পথে হাঁটবেন, সেটা কিন্তু কার্যত এলাকার যারা মহিলা রয়েছে বিশেষ করে তারা স্পষ্ট করে দিচ্ছেন যে আপাতত 5টা পর্যন্ত সময় দেওয়া হলো। যদি বিকেল 5টা পর্যন্ত ওই অভিযুক্তকে ধরতে না পারে পুলিশ, তাহলে আবার যে আন্দোলনের পথে যাবে সেটা কিন্তু একেবারেই পরিষ্কার।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য খুব পরিষ্কার যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। কেন বারবার এই ধরনের ঘটনা ঘটবে এবং এই যে অভিযুক্ত তার বিরুদ্ধে কিন্তু এর আগেও এই ধরনের কাজকর্মের একাধিক অভিযোগ কিন্তু স্থানীয় বাসিন্দারা তুলছেন। সব মিলিয়ে কিন্তু একেবারে উত্তেজনাপূর্বক হয়ে রয়েছে এই মুহূর্তে এই পরিস্থিতি এবং স্থানীয়দের বক্তব্য যে কোনো মতেই এই রেয়াত করা যাবে না এই ব্যক্তিকে 5টার মধ্যে, মানে 5টায়। তারপর স্থানীয় বাসিন্দারা এটাও স্পষ্টত বলে দিচ্ছেন যেই জনতা তারা কিন্তু নিজেদের আইন হাতে তুলে নিতেও দ্বিধাবোধ করবে না, এমনটাও কিন্তু তাদের বক্তব্য। চুরির খবরে তো আমাদের নজর থাকবে, কিন্তু নিউ ব্যারাকপুর সেখান থেকে একটা ভয়ঙ্কর খবর আসে। জমি বিবাদ, ঠিক এটাকে কেন্দ্র করে বিবস্ত্র করে মার, লজ্জায় আত্মঘাতী হলেন গৃহবধূ। নিউ ব্যারাকপুরে তুল কালাম গৃহবধূর আত্মহত্যার পরে এখনো পর্যন্ত একজন প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ। বেশ কিছুদিন ধরে গৃহবধূর বাড়ি লাগোয়া একটা জমি, সেই জমি হাতানোর চেষ্টা করছিল স্থানীয় একদল দুষ্কৃতী। প্রতিবাদ করেছিলেন তিনি এবং প্রতিবাদ করবার ফলে মত্ত অবস্থায় হামলা, পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠছে। পুলিশের কাছে গিয়েও সুরাহা হয়নি বিষয়টাকে মিটিয়ে নেওয়ার পরামর্শ দেয় নিউ ব্যারাকপুর থানা। অভিযোগ করছেন, ঠিক এমনটাই অভিযোগ করছেন মৃতার পরিবার। আর পাশে আমার বিপ্লব দাস বসু, সে একটা কেবিল অপারেটর, ঠিক আছে। সে আমার বউকে মারতে এসে মেরেছে, নাইটি ছিঁড়ে রাস্তায় ফেলে দিয়েছে, ঠিক আছে। আমার বউ ন্যাকেট অবস্থায় পড়েছিল। পুলিশের কাছে আসলাম, পুলিশ আমাকে বলছে তোমাদের কাছে টাকা পয়সা নেই, তোমরা গরিব মানুষ, ওদের কাছে টাকা পয়সা আছে, ওদের কাছে ছেলে ফেলে আছে, তোমাকে মেরে ফেলো, তোমাদের বাড়ির লোককে ঝামেলা অশান্তি করবে, মারধর করবে, তুমি শান্ত হও, ভালোভাবে থাকো। কেস করতে আসলাম, পুলিশ আমাদের বোঝাচ্ছে এরকমভাবে। না, শোনেনি। কেস করেছি, জিডি কাগজ দিয়েছি, সব জমা দিয়েছি। পুলিশ ওরাও থানায় এসেছিলো, তো ওদের কেসটাও নিল, আমাদের বুঝিয়ে বাজিয়ে বাড়ি পাঠিয়ে দিল। তো আমরা যখন বাড়ি গেলাম তখন আমাদেরকে আবার টোন টিটকারি কাটা হচ্ছে, তোরা আমার কিছু করতে পারবি না, আমার কিচ্ছু করতে পারবি না, আমার তোরা আবার মারবো তোদের, এই সেই আমার জমিটা লাগবে, আমার সামনে যে জমিটা আছে জমিটার উপর উঠে পড়ে লেগেছে এরা। সে একটা বাড়ি কেবল অপারেটর, তার বাড়িতে এরকম প্রত্যেক দিনই মদের আসর বসে। থানায় এসেছিল, ওর হয়ে কেউ নেই, আর ওর হয়ে অনেকে এসছে, যে তোর পয়সা আছে, এসে ওর হয়ে সবাই বলছে কথা, ওর হয়ে কেউ বলতে পারছে না। সেই মান সম্মান এ করেই আজকে এই কাজটা করেছে। দুটো ছোট ছোট বাচ্চা আছে। বাংলার মেয়েরা সুরক্ষিত নয়, মহিলাদের উপর অত্যাচার হওয়াটা স্বাভাবিক ঘটনায় পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কটাক্ষ বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার। বাংলার মেয়েকে চাই বলে যিনি নির্বাচনে জিতে ক্ষমতায় এলেন, তার বাংলায় মেয়েরা যে সুরক্ষিত নয় সেটা আমরা খুব ভালো করেই জানি। এবং মহিলার উপর অত্যাচার হওয়াটা এখন স্বাভাবিক ঘটনায় পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। জাস্টিস দেওয়া তো দূরে থাক, তারা আরও বেশি করে অত্যাচারিত হচ্ছে। এই বস্ত্র একজন মহিলার খুলে যায়নি, সারা বাংলার আত্মসম্মানের এবং সম্মানের এবং মহিলাদের সম্মানের বস্ত্র খুলে গেছে। আমরা নগ্ন হয়েছি। সিপিএম নেতা শতরূপ ঘোষ তিনিও কটাক্ষ করেছেন যে রাজ্য সরকার দুষ্কৃতীদের প্রশ্রয় দেয়। পশ্চিমবাংলা একজন মহিলাকে যদি বিবস্ত্র করে তার উপর অত্যাচার করা হয়, প্রথম কথা হচ্ছে যারা এটা করছে তারা জানে যে আমাদের সরকার চলছে, দুষ্কৃতীদের নিজের সরকার চলছে, অতএব আমাদের কাউকে ভয় পেতে হবে না। ওই কদিন আগে যেটা দেখেছিলাম বেলঘরিয়া জয়ন্ত সিংয়ের মতো, যেখানে সেখানে এটা চাইলেই করা যায় মহিলাদের সঙ্গে। না, আরজিকর থেকে শুরু করে সন্দেশখালী থেকে শুরু করে অসংখ্য ঘটনা বাংলার মহিলাদেরকেও বুঝিয়ে দিয়েছে নিজেকে নিজের বাঁচিয়ে চলতে হবে। আর যদি এই নেকড়ে হায়নাগুলোর হাতে কখনো ধর্ষিত হতে হয়, কখনো লাঞ্ছিত হতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সবসময় নেকড়ে হায়নাদের সঙ্গে থাকবে। যেরকম এরা সন্দীপ ঘোষের সঙ্গে থেকেছে, সঞ্জয় রায়কে প্রশ্রয় দিয়েছে, সেরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেহেতু চিরকালই নেকড়ে হায়নাদের সঙ্গে থাকবে, অতএব বাংলার একজন মায়ের তখন আত্মহত্যা করা ছাড়া বিচার চাওয়ার জন্য তার কাছে আর কোনো পথ খোলা থাকে না। এটাই বাংলার বাস্তবতা। নিশ্চয়ই বাঘাযতীনের খবরটা ভুলে যাননি, সেখানে হুড়মুড়িয়ে বহুতল ভেঙে পড়েছিল, সেই ছবি কিন্তু এখনো চোখের সামনে ভাসছে। আর ট্যাংরার ক্রিস্টোফার রোড, সেখানে ফিরল বাঘাযতীনের স্মৃতি। কলকাতার পুরসভার 58 নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বহুতল হেলে পড়েছে, তার ফলেই বিপত্তি, কারণ এখনো বাড়ির ভেতরের নির্মাণ কাজই সম্পূর্ণ হয়নি। গতকাল কামারহাটিতে বাড়ি উঁচু করতে গিয়ে হেলে পড়ে এই বহুতল। বারবার বাড়ি হেলে পড়ার ঘটনা, তাহলে নজরদারি কেন? নজরদারির অভাব কেন? গোড়ায় গলদ থাকছে কেন? পুরসভার ভূমিকায় জমছে ক্ষোভ। আতঙ্কের মধ্যে বাস করছি, এসব জিনিসপত্র গোটা ওখান থেকে মাঠে বেরিয়ে কখন পড়ে যাবে কোনো মানে আমাদের এই নেই। বাচ্চা কাচ্চা নিয়ে বাস করছি, এরকম সেটাই বুঝতে পারছি না কোন বাড়িটা, এটা না ওটা। তারপরে সবাইকে বলা, সবাই এলো,
না, এক হাতও দূরত্ব নেই। যে ও যারা ওপরে রয়েছে না, তারা বলছে আমার জানলা দিয়ে ওই জানলা ধরা যাচ্ছে। ভয় মানে বিশাল ভয়ে আছি, জানেন না, ছোট ছোট বাচ্চা, আমার মেয়ে অসুস্থ। আমি প্রায় 50 বছর হয়ে গেল এখানে, কিন্তু আমাদের কোনো মানে পাড়াও ভালো, সবই ভালো, লোকও ভালো। আমাদের যে প্রমোটার করেছে সেও ভালো, ভালোই করেছে। ওরেই বা কোথায় যাবোটা কোথায় সরে বলুন? এই আমাদের যে বাড়িটা করেছে একটু দেখুন, কি সুন্দর করেছে উনি, কোনো খুঁত নেই। কিন্তু কি ভগবান, এই একটার জন্য আমাদের সব নষ্ট হয়ে যাচ্ছে। ক্রিস্টোফার রোডে যেই বহুতলটি হেলে পড়েছে, পাশে যে নির্মীয়মান বহুতল রয়েছে, সেই বহুতলের গায়ে এখান থেকে তার দূরত্বটা একেবারেই কম। আমি যদি দেখাই, এই যে অর্থাৎ নির্মীয়মান যে বাড়িটি রয়েছে, বহুতলটা নির্মাণ করা হচ্ছে, তার সাথে এই যে নির্মীয়মান বাড়িটি অর্থাৎ যেখানে মানুষজন রয়েছে, সেখানে দূরত্ব কিন্তু একেবারেই এক হাতও নয়। দেখে মনে হচ্ছে যে এক হাতও নয়। কিভাবে তৈরি করা হচ্ছে এই ধরনের বিল্ডিং? পুরসভার যে নিয়ম রয়েছে, সেই নিয়ম কোনোভাবেই মানা হচ্ছে না, যে সেই ছবিটা কিন্তু একেবারে স্পষ্ট। অর্থাৎ একটি যে বহুতল, এই সেই বহুতলে গ্রিল দেখা যাচ্ছে। এই গ্রিল থেকে পাশের বাড়ি অর্থাৎ পাশের যে বহুতলটি নির্মাণ করা হচ্ছে, সেই বহুতলে দূরত্ব এক হাতও নয়। কতটা ভয়ানক ছবি! আমরা বাঘাযতীনের ঘটনা দেখেছি, কামারহাটির ঘটনা দেখেছি, একের পর এক বাড়ি হেলে গেছে, দুর্ঘটনার শিকার হয়েছেন, বহু মানুষ সর্বশান্ত হয়েছেন, অর্থাৎ যারা ফ্ল্যাট কিনেছেন তারা সর্বশান্ত হয়েছেন। কিভাবে পুরসভার দৃষ্টি এড়িয়ে এই ধরনের বিল্ডিং তৈরি করা যায়, তা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে। এমনকি যেই বহুতলে মানুষজন থাকছেন, অর্থাৎ যেই বহুতলটি হেলে পড়েছে, তার ওপরের অংশে অর্থাৎ আমি যেখানে রয়েছি সেখানেও কিন্তু এখনো পর্যন্ত একটি ফ্ল্যাট ঘর, সেই ফ্ল্যাট ঘরটা কিন্তু তৈরি করা হচ্ছে। এখনো পর্যন্ত এই ফ্ল্যাট ঘরের কাজটি শেষ হয়নি। পাশেই দেখা যাচ্ছে নির্মীয়মান যে ফ্ল্যাট রয়েছে, আর এই যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি, এই ফ্ল্যাটটি, এখানেও কিন্তু ফ্ল্যাট তৈরি হচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু কাজটা শেষ হয়নি। কাজ শেষ হয়নি, কত মারাত্মক অবস্থা। এই বাড়িটি অর্থাৎ এই ফ্ল্যাটটি হেলে পড়েছে পাশের নির্মীয়মান ফ্ল্যাটে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তেমনই কিন্তু আশঙ্কা করছেন এখানকার বাসিন্দারা, এবং অবশ্যই তারা প্রশ্ন তুলছেন যে কিভাবে পুরসভার দৃষ্টি এড়িয়ে এই ধরনের বিল্ডিংগুলো গড়ে উঠছে। যদি কোনো বড়সড় দুর্ঘটনা ঘটে, তার দায় কে নেবে? এ নিয়ে কিন্তু আতঙ্ক রয়েছে এখানকার বাসিন্দাদের মধ্যে। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সোমা, TV9 বাংলা, কলকাতা। আর এই ঘটনায় পুরসভার ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠছেই। কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহা, তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য। চলুন শুনি তিনি কি বলেছেন। স্থানীয়দের সূত্রে আমার কাছে খবর আসে দুদিন আগে যে একটা বাড়ি একটু নাকি সামান্য বেঁকে গেছে। আমি সাথে সাথে বিল্ডিং ডিপার্টমেন্টকে খবরটা জানাই, এবং তারাও ইতিমধ্যে স্পটে গিয়ে পর্যবেক্ষণ করেছে, এবং যা যা ব্যবস্থা নেওয়ার যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তৎপর হয়ে রয়েছি। ডিপার্টমেন্ট মেয়রকে জানিয়েছে কিনা আমি বলতে পারবো না। আগে তো আমি ডিপার্টমেন্টকে জানিয়েছি, বিল্ডিং ডিপার্টমেন্টকে। আচ্ছা, তারা ইতিমধ্যে ভিজিট করেছে। মানে এই বাঘাযতীনের ঘটনার পর কি আপনার কি মনে হয় যে এখনো প্রমোটাররা সতর্ক হচ্ছে না? এটা তো তারই প্রমাণ। মানে যদি সঠিকভাবে কাজ করে তাহলে তো একটা বাড়ি এইভাবে হেলে যেতে পারে না। তা আবার নির্মীয়মান বাড়ি, সেইটা কিভাবে হেলে যেতে পারে? যদি তার ভিত মজবুত থাকে, তার যদি কনস্ট্রাকশন মেটেরিয়াল ঠিক থাকে। এই 2 পয়সা লাভের জন্য সস্তার কাজ করছে আজকালকার এই প্রমোটাররা, এটা তো সঠিক নয়। কিন্তু 58 নম্বর ওয়ার্ডের নির্মীয়মান যে বহুতল হেলে পড়ে বিপত্তি ঘটেছে, সেই বহুতলে কিন্তু আবারও ফাটল দেখা দিয়েছে। সেই ছবি এই মুহূর্তে দেখছেন আপনারা। কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডের নির্মীয়মান বহুতল হেলে বিপত্তি, এবং সেই বাড়িটিতে আবারও ফাটল দেখা দিয়েছে। ফাটলের ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা, TV9 বাংলা এক্সক্লুসিভ সেই ফাটলের ছবি দেখছেন আপনারা। দিল্লির ভোটের দিনই কুম্ভে প্রধানমন্ত্রী। 5ই ফেব্রুয়ারি প্রয়াগরাজে যেতে পারেন মোদি, জোরালো হচ্ছে সম্ভাবনা। কিছুদিন আগে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীকে মহাকুম্ভের অনুষ্ঠানে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান যোগী আদিত্যনাথ। পূর্ণ ডুব দিতে 27শে জানুয়ারি প্রয়াগরাজে যাওয়ার কথা অমিত শাহেরও।
মহাকুম্ভে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে তৎপর পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর রটানোর অভিযোগ এক আইনজীবী এবং একজন ইঞ্জিনিয়ারকে পাকড়াও করা হয়েছে। এক্স মাধ্যম থেকে এক নাবালিকার ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ, দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। আসন্ন বাজেট অধিবেশনে ওয়াকফ সংশোধনী বিল পেশ করতে মরিয়া কেন্দ্র। 31শে জানুয়ারি থেকে শুরু বাজেট অধিবেশনে ওয়াকফ সংশোধনী বিল পেশ করতে পারে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। 24 এবং 25শে জানুয়ারি দুটি বৈঠকে প্রস্তাবিত সংশোধনীর উপরে আলোচনার সম্ভাবনা রয়েছে। ট্রাম্পের শপথের পরেই ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠক সারলেন নতুন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। দ্বিপাক্ষিক অংশীদারিত্ব ছাড়াও নানান বিষয়ে আলোচনা। বৈঠক শেষে এক্স মাধ্যমে জানান জয়শঙ্কর। বিজেপির ইস্তেহার সবটাই ভাওতা বলে অভিযোগ কেজরির। বিনামূল্যে শিক্ষা বন্ধ করার ফাঁদ বলে কটাক্ষ। কেজরি স্পষ্ট জানান, বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা তুলে দিতে উঠে পড়ে লেগেছে বিজেপি। এই ইস্তেহার তারই প্রমাণ। ক্ষমতায় এলে মহল্লা ক্লিনিকও বন্ধ করে দেবে।